আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূস সাহেব চলে যাবেন, এটা চারদিকে বলা বলি হচ্ছে, সবাই বলছে যে উনি চলে যাবেন, এবং আমি আজকে থেকে 1.5 মাস 2 মাস আগে আপনাদেরকে বলেছি এটা তার এক্সিট, এছাড়া কোনো পথ নাই। এখন আমি যদি ডক্টর ইউনূসের জায়গায় হতাম, আমি ডক্টর ইউনূসের জায়গায় হলে আমি ভাবতাম যে আমি গত 1 বছরে কি কি করেছি, আজকে সারাদিনে কি করেছি, এটা প্রথম ভাবতাম। গত 1 মাস কি করেছি, গত 1 বছর এই দেশটার জন্য কি করেছি। তো যখন দেখতাম যে দেশটার জন্য করেছি করেছি ওরা হাতরে 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 হাতরে, মানে তখন হয়তো শফিক সাহেবকে বলতে হয় দেশ সচিব বলবো দেখে আমি দেশের জন্য কি করেছি, বা আর কয়েকজনকে বলতে জিজ্ঞেস করতে হয়, তারা বলবে করেছেন, অনেক কিছু করেছেন, বিশাল কিছু। যখন জিজ্ঞেস করে কি করেছেন, তারপরে দেখবেন লাজবাব একটা অবস্থা তৈরি হবে। তো তখন ভাবতাম যে আচ্ছা, যাই করছি না করছি আমার জন্য তো আমি এই করেছি। তাহলে এখন যখন আমেরিকায় যাচ্ছি, আমেরিকানরা যেহেতু বন্ধু মানুষ, তারা আমাকে নাকি সহযোগিতা করেছে, আর যারা যারা আছে, আমি দেখি তো এরপর ইলেকশনটা যেহেতু দ্বিতীয় ইলেকশন ছাড়া আমি কেমনে যাই। তাহলে কিছু কন্ডিশন দিতাম, সেই কন্ডিশন গুলো কি কি দিতাম জানেন? বলতাম যে দেখেন, আমার শর্ত থাকবে 1 নাম্বার, যে আমার বিরুদ্ধে কোনো নতুন মামলা টামলা দেওয়া যাবে না। আমার শর্ত থাকবে 2 নাম্বার, যে আমার যে পুরানো মামলাগুলো আছে এগুলো চালু করতে পারবে না, বুঝো কিন্তু। আমি বিএনপির বলতাম, জামাত ইসলামীর বলতাম, আমি বলতাম যে আমার যে গ্রামীণ ব্যাংক আছে, তারপরে আদম পাচারের আমি একটা ব্যবসা নিচ্ছি, তারপরে গ্রামীণ মেডিকেল আছে, গ্রামীণ ইউনিভার্সিটি আছে, স্টার্লিং সহ যেসব ব্যবসা ট্যাবসা দাঁড় করাইছি, সাজাইছি, সোনার সংসার, ভবিষ্যৎ চিন্তা করে 85 বছর বয়স, 185 বছর বাঁচতে পারি, হায়াত মতের মালিক আল্লাহ। সুতরাং এইসব প্রতিষ্ঠান এবং অংশীদারি প্রতিষ্ঠান আছে, তা কোনোভাবে ধ্বংস করা যাবে না, কারণ দুষ্ট আওয়ামী লীগ এরা এই দেশে তো শত শত গ্রামীণের অফিস, গ্রামীণ সেন্টার, সুযোগ পাইলে পরে এগুলার ধুলাবালি সব একটাও রাখবে কিনা ঠিক নাই, তোমরা কিন্তু বাবা পাহারা দিবা। এই শর্তে রাজি আছো? আচ্ছা, তারপরে 4 নম্বর শর্তে বলতাম, আমি আমার যত উপদেষ্টা, তারপরে আমার যে কিংস পার্টি, শিশুতুল্য সন্তান তুল্য, সেই কিংস পার্টির আমার বাচ্চা কাচ্চারা এবং তাদের যারা লোকজন আছে, তাদের তোমরা একটা সুন্দর ফার্স্ট ক্লাস একটা বিমানে তুলে দিবা, যখন আমার যাইতে মন চায় তোমরা ক্ষমতার চারাকটা দেওয়ার পরে। আরেকটা কইতাম যে আমি জুলাইয়ে যে তোমরা বলো মেটিকুলাস ডিজাইন, আমার শিষ্যরা এখন বলে মেটিকুলাস ডিজাইন আছে, সেই মেটিকুলাস ডিজাইন বলো আর জুলাইয়ের কারণে বলো, আমার বা আমার এই পরিবার যারা আছে অথবা আমার উপদেষ্টা আছে, এদের কেউ বিরুদ্ধে সাবধান কোনো টু শব্দ করছো, এটা যদি বাবা রাজি হও তাহলে বলো, সুন্দরভাবে ভদ্রস্থ ভাবে আমি ফেব্রুয়ারিতে একটা ইলেকশন দিই, তোমাদের হাতেই দিব সবকিছু। রাজি হইলে আমি বিএনপি জামাতের এবার যাকে দরকার, তাদের যখন যেরকম ব্যবহার দরকার, তাকে যখন যেরকম সুবিধা দেওয়া দরকার, আমি সমস্ত কিছু দিয়া ইলেকশন শেখ হাসিনার বাইরে, শেখ হাসিনার চেয়ে আরো যদি সাংঘাতিক রকম 18-24 সব ফেল করে, যে বলছে যে সাংঘাতিক মহা উৎসবের ইলেকশন, সেদিন দিব ছুটি, 2 দিন 7 দিনের ছুটি দিব এই উৎসব পালনের জন্য। আমেরিকান ভাইরা দেশের মধ্যে একটা আনন্দ উৎসবের দাওয়া কইরা ঘোষণা করে দিব, এই জুলাই সনদ এইভাবে হবে, এটা হবে সেটা হবে, সংবিধান তো কিসে রাখো পকেটের মধ্যে, তোমরা আসছো এখন এটা করো, করে কোনোভাবে আমি আমার এক্সিটের পথটা তৈরি করব। রাজি? তো যদি বলে রাজি, যাও ফেব্রুয়ারি এত তারিখ 12 তারিখ ইলেকশন। যদি বলে না রাজি, তো ঠিক আছে, এখন ঐক্যমত্য হচ্ছে না, বেশিরভাগ ফিরে আসবে, এই সেই। আর আমি একটু জামাত ইসলামীর বলতাম, তুমি পিআর নিয়ে এবার হরতাল দাও, অবরোধ দাও, মাত্র তো ছোটখাটো কর্মসূচি দিছো। আর এদিকে আমি এনপিরে বলতাম যে ভাই, এখন তো দেশের অবস্থা ভালো না, তোমরা ঐক্য করতে পারতেছো না, আর কয়েকটা দিন থাকি, দেখি কি হয়, দেখি। সুরা তো সেদিকেই। আপনারা জানেন, বাংলাদেশে একটি ক্যাঙ্গারু কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে। এখন বাংলাদেশে কখন যুদ্ধ হয়েছে, বাংলাদেশের ল্যাংটা পোলাপান থেকে যদি 90 বছর বা 100 বছর বেঁচে আছে এরকম কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল 1971 সালে। 26শে মার্চে যে যুদ্ধটি শুরু হয়েছিল, সেই যুদ্ধটি শেষ হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বরে। এই দীর্ঘ সময় 9 মাসে লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে, অসংখ্য মানুষের বাড়িঘর গিয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধা জীবন আত্মহতি দিয়েছে, এবং অসংখ্য মানুষ বাড়িঘর হারিয়ে, সন্তান হারিয়ে, পরিবার হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। 9 মাস যুদ্ধের পর পাকিস্তানি সে বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই 9 মাসে বাংলাদেশে কোনো সরকার ছিল না, যে সরকার ছিল সেটি পাকিস্তানের দখলদার সরকার। সেই দখলদার সরকার ওই সময় চলা তার যে মিত্র যারা ছিল, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, নেজাম ইসলামী, জামাতে ইসলামী এবং মুসলিম লীগ, এদের সহযোগিতায় বাংলাদেশের আনাচে কানাচে, পল্লীতে, শহরে, নগরে, বন্দরে, গ্রামে নির্বিচারে হত্যা চালিয়েছে। এবং যেহেতু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে, সেই সময় এর কোনো বিচার বাংলাদেশে হওয়ার মতো ব্যবস্থা ছিল না। তাই 1972 সালে বাংলাদেশে যখন সংবিধান হয়, সেই মহান সংবিধানে পরবর্তীতে সংবিধানের আলোকে 73 সালে একটি অ্যাক্ট করা হয়, অর্থাৎ 1971 সালের 26 যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, যেগুলা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত। সেই বিচারের জন্য 2010 সালে এসে
একটি বিধি প্রণয়ন করা হয়। সেই বিধির আলোকে 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত অনেক রাজাকার, আলবদর, আল শামসের বিচার এই বাংলার জমিনে হয়েছে। 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন পতন ঘটে, তখন এই 1971 সালের পরাজিত শক্তি বিএনপির সাইলেন্সে, বামদলীয় জোটের কিছু সাইলেন্সে তারা একটি ট্রায়ালের সৃষ্টি করে। সেই ট্রায়ালের প্রসিকিউটর যিনি, তিনিও রাজাকার, তিনিও আলবদর, তাজুল। তারপর তার প্রতিপক্ষ যে সেও জামাত, ওখানে যে বিচারক তিনিও জামাত। এবং এই জামাতি প্রোডাকশন থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিচার করা হচ্ছে, যেটি বিচার নয়, একটি প্রহসন, একটি নাটক। 13 তারিখের পরে যেই কোনো দিন সেই নাটকটি, স্ক্রিপ্টটি পড়ে শোনানো হবে। নাটকের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে অনেক আগে, বিদেশি এক আইনজীবীকে দিয়ে সেখানে সেটা লিখিত হয়েছে। সেই লিখিত বক্তব্যটি জাজরা পড়ে শোনাবেন। এখানে 2টি ট্রায়াল করা হয়েছে। একটি ট্রায়ালের চেয়ারম্যান হচ্ছেন গোলাম মুর্তজা, আরেকটি ট্রায়ালের চেয়ারম্যান হচ্ছেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম 67 বছর পূর্ণ হওয়ার পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন থেকে তিনি অবসরে যান। অর্থাৎ বাংলাদেশে কোনো ব্যক্তি বিচার কাজে অংশগ্রহণ করতে পারবেন না যার বয়স 67 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তিনি চেয়ারম্যান হয়েছেন। তাহলে কি করে চেয়ারম্যান হলেন? তিনি কি করে বিচার করবেন? তার বয়স 67 বছরের অধিক। অর্থাৎ অন্য কোনো অপরাধেই তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট হওয়ার যোগ্য, জাস্টিস হওয়ার যোগ্য নয়। ওখানে বলা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের জাস্টিস কে হতে পারবেন। সেখানে বলাই আছে 67 বছরের নিচে বাংলাদেশ সুপ্রিম কোর্টে মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা রয়েছে, অথবা তাকে মনোনয়ন দেওয়া যাবে। এই জাস্টিস নজরুল ইসলাম যেহেতু অনেক বছর আগে 12 সাল বা 13 সালে তিনি এই অবসরে গিয়েছেন, সেই অবসরে যাওয়ার পর নাকি আর একটু পরে, মানে সোজা কথা অবসরে গিয়েছেন 67 বছর ফার্স্টে হয়ে। ইনফরমেশন অনলাইনে আছে, আপনারা দেখে নিতে পারেন। তার মানে তিনি 67 বছরের অধিক হওয়ার কারণে বাংলাদেশের কোনো আদালতে, কোনো ট্রাইব্যুনালে, ফৌজদারিতে কোথাও বিচারক হওয়ার জন্য অযোগ্য। সুতরাং অযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান করা অবৈধ এবং এই কোর্টের কোনো এখতিয়ার নাল এন্ড ভয়েড। তারপরে আসেন আরেকজন হচ্ছে গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা 2019 সালে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তিনি কি করেছেন? তিনি অবসরে গেছেন। এখন ডিস্ট্রিক্ট জাজ থেকে কাউকে সুপ্রিম কোর্টের জাজ বানানো যায় না। তাকে হাইকোর্ট ডিভিশনে আপনি অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিতে পারেন। অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার সময় যে ক্রাইটেরিয়া সংবিধানে সংযুক্ত রয়েছে এবং বিধিতে সংযুক্ত রয়েছে, সেখানে বলা আছে এমন কাউকে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া যাবে না যিনি নিয়োগ দিলে অন্তত 10 বছর সার্ভিস দেওয়ার জন্য যোগ্য নয়। তাহলে দেখেন, তার মানে হচ্ছে 67 সাল পর্যন্ত একজন মানুষ সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে থাকতে পারেন। তার মানে হচ্ছে 57 বছরের উপরে যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, তাহলে তিনি আর এই পদে অতিরিক্ত বিচারক হওয়ারও যোগ্যতা হারান বয়সের কারণে, নট আদার কোয়ালিফিকেশন। তাহলে দেখেন, তিনি 19 সালে যখন 57 বছর বয়সে 19 সালের জানুয়ারির 15 তারিখে যান অবসরে, তাহলে 19, 20, 21, 22, 23, 24, 25, তো 24 পর্যন্ত ধরেন 6 বছর। তো 57 বছরের সাথে যদি 6 যোগ করেন, তাহলে তার বয়স কত হলো? 6, 57, 60, 63 বছর। তো 63, 64 বছর। এই 64 বছরের কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারক হওয়ার যোগ্য নয়, কারণ যিনি 10 বছর সার্ভ করতে পারবেন না তাকে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। তাহলে খেয়াল করে দেখেন, তার একটা ডিফেক্ট। আরেকটা ডিফেক্ট হচ্ছে তিনি হাইকোর্টে, মানে লোয়ার কোর্ট থেকে বিচারক হিসাবে অবসর গ্রহণ করার পরে তিনি অন্য চাকরিতে চলে গেছেন। ইনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ডিন। তাহলে আপনারা বোঝেন তিনি কিন্তু আর আইন পেশায় জড়িত নেই। অর্থাৎ গত 6 বছর থেকে তিনি আইনের সাথে কোনো সম্পর্কই নেই। যেহেতু আইন পেশার সাথে তিনি সম্পর্কিত নন এবং জামাত ঘরানার লোক বলেই শুধু তাকে এনে ঢুকানো হয়েছে, নট দ্যাট উনি জামাত না, উনি বিএনপি। জামাতের কি, মানে বিএনপিতে 2 ক্যারেক্টারের লোক আছে, কিছু আছে জামাত গেসা বিএনপি আর কিছু আছে বিএনপি গেসা জামাত। তো উনি হচ্ছে জামাত গেসা বিএনপি। তো এই বিএনপির এই ব্যক্তিকে এখনকার কোর্টের চেয়ারম্যান করা হয়েছে। এইটি অবৈধ এবং মানবতা বিরোধী একটি অপরাধ এটি নিজেই। সুতরাং এই অপরাধটির জন্য তার বিচার বাংলার জমিনে হবে। আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা, আমাদের কথা বিশ্বাস করা দরকার নেই, বাংলাদেশে যে মানে অ্যাক্টটি রয়েছে 73 সালের অ্যাক্ট, সেই অ্যাক্টের মানে প্রথমে তো একটা সূচনা দেওয়া হয়। ওই সূচনাটা হলো কি, এটার মধ্যে কি থাকবে সেটা বলে দেওয়া। তো সেখানে বলে দেওয়া আছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে যে অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধের বিচার করার জন্য 1973 সালের এই অ্যাক্টটি করা হয়েছে। তাহলে আপনি বোঝেন
যে নিজেই বলছে আমার নাম উমক, আমি উমক অপরাধের বিচারের জন্য, সেখানে আপনি চলে না। তাহলে এখন কি হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের বিরুদ্ধে জামাতিরা যখন সুযোগ পেয়েছে ৭১-এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আমার এক ভাই আমার আরেকটি ভিডিওতে এসে বললেন যে আমার হাসি পায়। আরে ভাইয়েরা, আপনাদের তো হাসি পায়, আপনাদের হাসি পাবেই। কারণ আপনাদের হাসি পাবে না কেন? ১৯৭১ সালে আপনারা এই দেশকে দর্শন করেছেন। আপনি যে ভাবধারায় বিশ্বাস করেন, যে বাইটি লিখেছে তার বাবাও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ ছিল, কিন্তু তিনি রাজাকারী ভাবধারার। আপনি রাজাকারীর ভাবধারার থাকেন, তুমি রাজাকারের ভাবধারায় থাকো, এটা তোমার ইচ্ছা, এটা তোমার চয়েস। আই ডু হ্যাভ নাথিং টু সে। কিন্তু তোমার হাসি এই জন্য পায়, তোমার যে আদর্শিক গুরু রাজাকার আল বদর, আল শামস, তারা আজকে হাসছে। তারা যখন হাসছে, তোমারও হাসি পাবে। তোমার যেহেতু হাসি পায়, আমরা তো এতে কিছু করতে পারবো না। কিন্তু আমরা বলে দিচ্ছি, এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। ২ মাস, ৪ মাস, ৬ মাস, ২ বছর, ৪ বছর, ৬ বছর ব্যক্তির জীবনে লম্বা সময়, ইতিহাসের জীবনে খুব বেশি সময় নয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে, জাতির জনককে হত্যা করে উল্লাস যারা করেছিল, বহু বছর পর আমরা তাদের বিচার করেছি। ১৯৭১ সালে আমার মা বোনদেরকে, আমাদের পূর্বপুরুষের যে নির্যাতন অত্যাচার যারা যুদ্ধের সময় করেছিল, তাদের বিচার আমরা ৪০ বছর পরে করে দিয়েছি। আজকের বিচারও হবে। সে সময় আমরা তো আর ওই বুড়াদেরকে পাবো না, আমরাও হয়তো থাকবো না। কিন্তু তোমাদের মতো তরুণ যারা আছো, এই ভাবধারার আদর্শের মানুষ, তোমরা কিন্তু তখন টার্গেট থাকবা। এই কথাটি মনে রেখো। এই জন্য বলছি যে এই বাংলাদেশে বহু চড়াই উতরাই করে আজকের জায়গায় এসছে। এই বাংলাদেশ ভিক্ষুকের দেশ ছিল। আমি গ্রামে জন্ম হয়েছে, আমার চারপাশে দারিদ্রতা কি জিনিস আমরা এই বাংলায় দেখেছি। এই বাংলায় যারা চোখ খোলা রেখেছে, কান খোলা রেখেছে, তারা দেখেছে মানুষ কত কষ্টে, কত দুঃখে এই বাংলায় বসবাস করেছে। সেই বাংলাদেশটিকে যিনি মধ্য আয়ের দেশে পরিণত করেছে, একজন স্কুলের টিচার ক টাকা বেতন পেতেন আমরা দেখতাম। আজকে একজন টিচার, তার জীবন কতটুকু স্বাচ্ছন্দ্যে আছে সেটা আমরা জানি, আমরা দেখেছি, আমরা জানি। এই বাংলাদেশ আজকে যে জায়গায় চলে গিয়েছে, সেটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান পৃথিবীর কোনো ব্যক্তি যদি স্বীকার না করে, তিনি মানুষে না। এই অমানুষদেরকে নিয়ে আমি কিছু ভাবি না। আমি শুধু ভাবি, আমার দেশ অসহায় মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি দরকার। এই মানুষের অন্ন দরকার, বাসস্থান দরকার, শিক্ষা দরকার, চিকিৎসা দরকার, মাতৃকালীন সেবা দরকার। তাদের পেটের খিদা নিবারণের জন্য অন্যের ছাহের সংস্থান করা দরকার। আজকে কর্ম নেই, আজকে শিক্ষা নেই, আজকে কোনো ডেভেলপমেন্ট নেই। রিক্সা চালক রাস্তায় এসে বলছে তার ইনকাম অর্ধেক কমে গেছে। শ্রমিক, মেহনতি মানুষ বলছে তার চাকরি চলে গেছে, তারা রাস্তায় নেমেছে। এই অসহায় মানুষের করুণ চেহারা দেখে প্রধানমন্ত্রী খুবই ব্যথিত এবং দুঃখিত। তাদের এই দুঃখ গোছানোর জন্য তিনি আবার আসবেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। বেঁচে থাকা আমার আপনার কারোই আমাদের হাতে না। মহান আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ততদিনে আমরা বেঁচে থাকি। সুতরাং শেখ হাসিনা যদি বেঁচে থাকেন, তিনি এই বাংলায় আবার আসবেন এবং এই বাংলায় এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন, এই মব কালচার, এই রাজাকার, এই সন্ত্রাস, এই চাঁদাবাজ সবকিছুকেই কিন্তু তিনি রেখে দিবেন। আজকে তার বিচার করা হচ্ছে, এই বিচার টিকবে না। কেন টিকবে না জানেন? আপনি যদি অবৈধ কাজ করতে পারেন, আরো বহু লোক পাবেন অবৈধ কাজ করার মতো। আপনি কোথায় যাবেন? পাকিস্তান। ওই পাকিস্তানের বিষয়টি নিয়ে রাখেন। যদি পাকিস্তানের বিষয়টি নিয়ে নেওয়া না থাকে, এই পাকিস্তান যাওয়ার জন্য কোনো বিমানও আপনি ধরতে পারবেন না। 2024-এর ওয়াকার ইউনুস জঙ্গি উত্থানের পর শাহিদুজ্জামান একটা খুব চমৎকার বুদ্ধি দিয়েছিল ইউনুসকে। শাহিদুজ্জামানকে আপনারা থাম্বনেইলে আজকে যে উন্মাদকে দেখলেন, এই উন্মাদের নাম হলো শাহিদুজ্জামান। শাহিদুজ্জামান বলল যে, ইউনুস তুমি এক কাজ করো, পাকিস্তানের সাথে এখনই একটা সামরিক চুক্তি করো, একটা সামরিক চুক্তি করে নৌকায় করে 2টা অ্যাটম বোম এনে ঢাকায় বসিয়ে দাও, দেখবে ভারত ভয় পেয়ে গেছে। আসলে আপনারা হাসবেন যে শাহিদুজ্জামান তো উঠেন, আমরা কিন্তু এই শহীদুজ্জামানের কাছে পরাজিত হয়ে গেলাম 2024-25-এ। গতকাল আমার এক বন্ধু বলছিল যে আসলে এত কাঁচা একটা ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হয়েছি যে ষড়যন্ত্রটা যদি আরেকটু চালাকি চতুরি আরেকটু বেটার হতো, তাহলে হয়তো আমরা পরাজিত হতাম না। অর্থাৎ আমরা এত কাঁচা ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। আমার বন্ধুর কথার মধ্যে আসলে যুক্তি আছে। যুক্তি এই শাহাদুজ্জামানই আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি শাহাদুজ্জামানকে প্রশ্ন করি,
তুই যে ভারতের থেকে পাকিস্তান থেকে নৌকায় করে পারমাণবিক বোমা এনে বসিয়ে দিলি, আমি তোর ওই পাগলামিগুলোর কথাও ধরলাম না যে নৌকায় করে কি পারমাণবিক বোমা বহন করা যায়, এনে কি পারমাণবিক বোমা কোনো জায়গায় বসিয়ে দেওয়া যায়, সেই জায়গার নিরাপত্তা বিধানের কি ধরনের আপনার কি ধরনের সতর্কতা ইত্যাদি পালন করতে হয়, তাতে কি ধরনের টাকা পয়সা খরচ করতে হয়। আর কোন জায়গা থেকে নৌকায় বলেন জাহাজে বলেন এভাবে পারমাণবিক বোমা নিয়ে আসার ক্ষেত্রে যারা আরো বড় বড় পারমাণবিক শক্তি আমেরিকা, রাশিয়া, চীন এরা কি চেয়ে চেয়ে দেখবে বোমা যদি নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়? মানুষ দেখেন এই যে শহীদ বাংলাদেশের মানুষকে শুধু এগুলো বুঝাতে পেরেছে। আহারে বাংলাদেশের মানুষ, এই প্রশ্নগুলো বাদ দিলাম যে পারমাণবিক বোমা নৌকা এনে, কিন্তু ভারত যদি বাংলা কতভাবে যন্ত্রণা দিতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? আচ্ছা ধরেন প্রতিদিন ভারত সীমান্তে আপনার প্রতিদিন 100-200 গজ করে 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 আপনার জমি দখল করলো। বাংলাদেশের সক্ষমতা আছে এই পদ্ধতি পেরানোর? আপনি বলবেন না আমার তো সক্ষমতা নাই। সক্ষমতা অবশ্য নাই বললেও না, এরা এত উন্মাদনা করে দেখিয়েছে। এবং আপনার জঙ্গি উত্থানের পর আমরা কিন্তু দেখেছি ইলিয়াস, পিনাকি, বিশেষ করে পিনাকি তো ভারতের বিরুদ্ধে গালাগালি করে শেষ করে দিচ্ছে, এবং কেউ তাকে বলে ভারতের চর, কেউ তাকে এই বলে সেই বলে। যাও, কিন্তু কথা হলো যে এই সীমান্তে কি বাংলাদেশিরা দা কাছি নিয়ে দাঁড়িয়ে গেলেই বাংলাদেশকে ভারত ভয় পেয়ে যাবে? হ্যাঁ, এই আন্তর্জাতিক সম্পর্ক বা ভারত বাংলাদেশ সম্পর্ক বা দুই দেশের এগুলো কি, ওই যে আরেক জঙ্গি মুস্তাফিজ আছে, সেও মনে করে যে জঙ্গি কর্নেল মুস্তাফিজ আমেরিকায় থাকে, যে বাংলাদেশের লোকজন দা কুড়াল খন্তা নিয়ে গেলে ভারত ভয় পেয়ে যাবে। ভারত যদি প্রতিদিন 2 ইঞ্চি 4 ইঞ্চি করে বাংলাদেশের জমি দখল করে, তাহলে বাংলাদেশ অনেকটুকু দখল হয়ে যাবে, এবং এটার কোনো রিমেডি ভারতের কাছ থেকে বাংলাদেশ নিতে পারবে না, ভারত যদি আন্তরিকভাবে এটা রিমেডি না দেয়। হ্যাঁ, এই 2 ইঞ্চি 4 ইঞ্চি করে জমি আপনি নিলে, আপনি খালেদা জিয়া এসে হয়তো বলবে যে আমি আন্তর্জাতিক আদালতে যাব। আন্তর্জাতিক আদালতে জাতিসংঘে কিন্তু খালেদা জিয়া ওই যে গঙ্গার পানি বন্টন চুক্তি তুলেছিল, চুক্তি করতে পেরেছিল, বা আন্তর্জাতিক যেসব জায়গায় উনি যেতে চেয়েছিলেন তাদের কেউ কি একটা সহানুভূতি জানিয়েছে বা কিছু করেছে? দেখুন, আন্তর্জাতিক সম্পর্কটা বোঝা উচিত। আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত নিন্দনীয় একটা জিনিস, কিন্তু এটার সাবজেক্ট আছে, এটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, এটা আপনার এটা নিয়ে পিএইচডি হয়, বড় বড় পণ্ডিত হয়, কিন্তু এই আমাদের যত ডিসিপ্লিন আছে ছাত্রছাত্রীরা পড়ে, তার মধ্যে সবচেয়ে হালকা সাবজেক্ট হলো ইন্টারন্যাশনাল রিলেশনস। এখানে যদি আমাদের কোনো ছেলে মেয়ে পড়ে, আমরা কিন্তু মনে করি যে অনেক কিছু সে শিখে ফেললো। বিষয়টা তা না। আমি ছোট একটা কথা বলি, আমি যখন বিসিএস পরীক্ষা দিই, আমার ফিজিক্স ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের ছাত্র ছিলাম, ওইখানে 300 সাবজেক্টে অপশনাল পরীক্ষা দিতে হতো। 300, তা আমি চিন্তা করলাম আমি যেহেতু ফরেন সার্ভিস করতে চাই, আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের উপর পরীক্ষা দেবো। আমি ইন্টারন্যাশনাল রিলেশনস তখন অনেক পড়েছিলাম, এতটা পড়েছিলাম যে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা পর্যন্ত একটা ছেলে যা পড়ে তার থেকে বেশি পড়েছি। যাই হোক, পরে তো ফরেন সার্ভিসে ঢুকে দেখি যে আমি কি পড়ে আসলাম, এগুলোর তো এখানে কোনো গুরুত্ব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হালিম নামে এক প্রফেসর ওইখানে পড়াইতে আসে, শহীদ আসতো না, এইরকম 2-4 জন আসে, ওদের পাণ্ডিত্য দেখে তখন আমার খুব লজ্জা লাগলো যে কেন এত কষ্ট করতে গেলাম, যে একেবারে ডিপ্লোমেট হবো, ইন্টারন্যাশনাল রিলেশনস আগেই শিখে ফেলতে হবে। যাই হোক, এটাও এখান থেকে আমরা দৃষ্টি ঘুরিয়ে নিয়ে আমরা এই শাহিদুজ্জামানের কথাটাই বলি। আন্তর্জাতিক সম্পর্কটা হলো, এটা আপনার মামা চাচার সম্পর্ক নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক ভাই বোনের সম্পর্কও নয়, আপনার